সবাই সামনে তাড়া দিল কুহুকে। আরিয়ানের দিকে করুণ দৃষ্টিপাত করে বলল কুহু। সরি আরিয়ান, কথাটা তোকে আরো আগে বলা উচিত ছিল আমার। আমি আসলে নৃত্য করতে পারবো না। কাল রাতে অনেকক্ষণ প্র্যাকটিস করেও পারলাম না, ভয় হচ্ছে আমার। কুহুর এরূপ কথায় মাথায় যেন বাজ পড়ল আরিয়ানের। এমনিতেই সে কনফিডেন্স পাচ্ছিল না, তার মধ্যে কুহু পিছু হটে গেলে কিভাবে হবে। নয়ন মিটিমিটি হাসছে আরিয়ানের চিন্তিত মুখায়ব দেখে। সোহা শুকনো ডুব গিলে নিয়ে কুহুকে বোঝাতে লাগলো, ঝড় কখন উল্টে এসে তার উপর দিয়ে বয়ে যায় ঠিক নেই। শেষমেশ বুমটা ফাটালো নয়ন। সোহাকে বলল আরিয়ানের ডান্স পার্টনার হতে। সোহাকে কিছু বলার সুযোগ না দিয়ে কুহুও তাল মেলালো। হৈ হৈ করে উঠল কুহু আর নয়ন। আরিয়ান হতবুদ্ধি হয়ে তাকিয়ে আছে সোহার দিকে। এই কানা মেয়ে তো ঠিকঠাক হাততেই জানে না, সে করবে নাচ। চোখে সর্বক্ষণ মোটা ফ্রেমের চশমা, শাড়ি তো সামলাতেই জানে না, এই নৃত্যে শাড়ি পরতেই হবে। সোহাগ কাঁদো কাঁদো মুখ, সামান্য কিছুতেই প্রতিবাদ না করতে পারলে এই মেয়ে কেঁদে ফেলে। বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে আমতা আমতা করে বলল আরিয়ান। প্লিজ সোহা, তুই এখন কাঁদিস না। তোকে কোনো নাচ করতে হবে না, আমি নাম কেটে দিয়ে আসছি তারা। কিছুটা রাগ নিয়ে প্রস্থান করলো আরিয়ান। সোহাগ চলে গেল সোজা নিজের ক্লাসরুমে। হাসি খুশি পরিবেশটা মুহূর্তে নষ্ট হয়ে গেল। ভীষণ খারাপ লাগছে তার। রৌনক ভাই কেন যে তাকে নিষেধ করলো, তার অবাধ্য হতেও মন সায় দিচ্ছিল না। কেন জানি আজ মুখের উপর চার কথা শুনিয়ে দিতে পারল না কুহু। ফুস করে দম ফেলে নিয়ে বলল নয়ন। তুই হঠাৎ সিদ্ধান্ত পারলে ঠিক করিসনি কুহু। এক রাতে কি এমন হয়ে গেল? আচ্ছা, তুই কিভাবে প্র্যাকটিস করেছিস বলতো? কাউকে দিয়ে জাজ করিয়েছিলি? হ্যাঁ, কথাটুকু বলে থেমে গেল কুহু। ঠোঁটে চৌড়া হাসি নিয়ে বলল, মানে হ্যাঁ, ভাবিকে বলেছিলাম জাজ করতে, বললো সুন্দর হচ্ছে না। কোনো রকম কথা শেষ করে ক্লাসের দিকে হাঁটা ধরল কুহু। আর একটু হলেই সব ফাঁস হয়ে যেত। কালকে রাতে প্র্যাকটিস করার সুযোগ আর পেল কই। রৌনক ভাই রীতিমতো অন্য জগতে চলে গিয়েছিল, আর তার সঙ্গে কুহুও তাল মিলিয়ে ফেলেছিল। সেগুলো মনে পড়লেই সব তালগুল পাকিয়ে যায়। নয়ন জানালো অডিটোরিয়ামের দিকে যাচ্ছে সে। এই নতুন খবরটা রূপসাকে জানাতে হবে। পাল্টা আর কিছু বলল না কুহু, দ্রুত চলে গেল। দোতলায় উঠতেই দেখলো রৌনক বেশ ধীরগতিতে উপর থেকে নামছে। পরনে নেভি ব্লু ফুল হাতার শার্ট, কনুই পর্যন্ত ঘোটানো, ছাইরঙা ফর্মাল প্যান্ট, চোখে চশমা, বাম হাতে মোটাসোটা একটা বই। দেখে মনে হচ্ছে অতিশয় একজন ভদ্রলোক, অথচ কতটা অভদ্র অসভ্য এই পুরুষ সেটা কেবল কুহুই জানা। আশেপাশে অনেক শিক্ষার্থী রৌনককে সালাম জানাচ্ছে। সবাই ছুটছে অডিটোরিয়ামের দিকে। সাধারণ দিনের তুলনায় স্টুডেন্টস অনেক কম। কুহুকে দেখে থেমে গেল রৌনক। স্বাভাবিকভাবে তাকিয়ে বলল, আমি যেটা একবার নিষেধ করেছি সেটা নিয়ে দ্বিতীয়বার কিছু শুনবো না। মাঝে মধ্যে তুমি এমন আচরণ করে ফেলো যেটাতে আমি খুব কষ্ট পাই কুহু। আজকে একা বাসায় চলে যাবে তুমি। রৌনক যথেষ্ট শান্তভাবে কথাগুলো বলে গেল। আশেপাশে যারা ছিল তাদের বোঝার ক্ষমতা নেই রৌনক ঠিক কি বলেছে। কুহু হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে, পাল্টা কিছু জিজ্ঞেস করার সুযোগ পাচ্ছে না। সে তো নাচ করবে না, এটুকু জেনেই না হয় কথা শোনাতো রৌনক ভাই। রৌনক পা বাড়াতেই শাহিনুর মাহিমেমের সাথে দেখা মিলল। মুখে হাসি নিয়ে বলল সে, ছুটির পর আপনিও থাকবেন রৌনক স্যার? যদি থাকেন তাহলে বলবো মিটিং শেষে আপনাকে একটু বাড়ি পৌঁছে দিতে। মিটিং শেষে আমাকে একটু বাড়ি পৌঁছে দিবেন। বেশি দূর নয় আমার বাসা, বাইকে করে যেতে 10 মিনিট সময় লাগবে।
কুহুর চোখ ঝাপসা হয়ে উঠল। এজন্যই কি তবে রৌনক ভাই তাকে একা চলে যেতে বলে? দুপদাপ পা ফেলে সিঁড়ি ভেঙে উপরে চলে গেল কুহু। রৌনক বোকার মতো দাঁড়িয়ে রইল। কুহুকে এই মুহূর্তে আটকাবার সাধ্য তার নেই। নিজের কষ্ট প্রকাশ করতে গিয়ে মেয়েটাকে উল্টো কষ্ট দিয়ে ফেলল। মাহি ম্যামের কথার কোনোরূপ জবাব না দিয়ে চলে গেল রৌনক। মোবাইলে ঠিকানাটা ভালো মতো দেখে নিয়েছে রিশা। ঠিক জায়গায় এসেছে মনে হচ্ছে। কলিং বেল চেপে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে। ভেতরে রাতিম ভাই ঠিক আছে তো? যতক্ষণ না সচক্ষে লোকটাকে দেখছে মন দুদণ্ড শান্তি মিলবে না। কিছুক্ষণের মাঝে দরজা খুলে দাঁড়ালো রাতিম। পরনে কালো রঙা ট্রাউজার আর সাদা টি শার্ট। কপাল ছুঁয়ে আছে এলোমেলো চুলগুলো। রক্তিম হয়ে আছে নাকের ডগা। চোখগুলো লালচে হয়ে আছে। মলিন মুখে একটুখানি হেসে বলল, স্বাগতম মিস আইরিস। আমার চিন্তা করার জন্য নিজেকে অনেক ধন্য মনে করছি। আপনার পথধূলি এই ধরনের বাড়িতে পড়বে এটা তো অকল্পনীয় ছিল। কথাটুকু বলে দরজা থেকে সরে দাঁড়ালো রাতিম। খানিকটা নতজানু হয়ে রিশাকে অভিবাদন জানালো। রিশা থতমত খেলো। স্পষ্ট খেয়াল করলো রাতিম টলছে ঈষৎ। ঘরের ভিতর প্রবেশ করতে করতে বলল রিশা, আমি ঠিক কী কাজে এসেছি সেটা আপনি জানেন রাতিম ভাই? যত সুন্দর সুন্দর কথা বলে মন ভোলাতে চেষ্টা করেন না কেন? আমি কিন্তু প্রশ্নের উত্তর থেকে রেহাই দিচ্ছি না আপনাকে। রাতিম দরজা লক করে দিয়ে এসে খাটে বসলো। আশেপাশে দৃষ্টি বোলাচ্ছে 2 রুমের ছোট্ট একটা ফ্ল্যাট। প্রবেশ মুখে যে বড়সড় রুমটা তাতে 2টা সিঙ্গেল খাট, একটা আলনা আর একটা মাঝারি সাইজের টেবিল, 3টে চেয়ার পাতা। কিছুটা অগোছালো লাগলো সব। রাতিম ভেতরে যে ছোট রুমটায় প্রবেশ করলো সেখানে কেবল একটা সিঙ্গেল খাট আর কর্নারে একটা ছোট ওয়ার্ড্রপ, তার উপর ফুলদানি রাখা। ছোট্ট জানালা গলিয়ে আলো পড়ছে খাটে। আকাশি রঙা পর্দাগুলো এক সাইড করা। দেয়ালে কয়েকটা চিত্র ফ্রেম টাঙানো। এই রুমটা যথেষ্ট গোছানো লাগলো রিশার। তার বাম পাশেই ছোটোখাটো একটা ব্যালকনি আর ডান পাশে কিচেন। রাতিমের দিকে ঘুরে তাকালো রিশা। তখনই বেশ তড়িঘড়ি করে বেরিয়ে গেল রাতিম। বড় রুমের সঙ্গে লাগোয়া ওয়াশরুমে ছুটে গিয়ে হড়হড় করে বমি করে দিল। বিচলিত হয়ে এগিয়ে গেল রিশা। কাল রাত থেকে বলতে গেলে না খাওয়া রাতিম। পানি বমি করছে সে। রাতিমের বাহুতে নিঃসংকোচ হাত রাখল রিশা। গা প্রচণ্ড গরম অনুভব হলো। রাতিম জ্বরের ঘুরে চমকালোই খানি। কণ্ঠে কিছুটা রাগ নিয়ে বলল রিশা, দেখে মনে হচ্ছে আপনার রুমমেট আছে, তারা কি একবেলা খাবার দিতে পারলো না আপনাকে? এতটা নির্দয় কী করে হয় মানুষ? নিজেকে সামলে নিয়ে চোখে মুখে পানি দিয়ে কুলকুচি করলো রাতিম। মাথা সত্যিই বেগতিক করছে তার। নিজেকে সামলে নিয়ে ফের নিজের রুমে এসে খাটে বসলো সে। শুয়ে থেকে চোখ বুজলো। না খেয়ে এমন বহুদিন সে পার করেছে ঢাকায় এসে। জ্বর না বাঁধলে এতটা নাস্তানাবুদ হতো না। মাথার কাছে এসে বসলো রিশা। বাথরুম থেকে তোয়ালে ভিজিয়ে নিয়ে এসেছে সে। তার দুশ্চিন্তা কমছে বইকি বাড়ছে। চোখ বুজে থেকেই বলল রাতিম, রুমমেট 2 জন ছুটি পেতেই বান্দরবন চলে গিয়েছে। তারা থাকতে আমি কখনো অ্যাড্রেস দিতাম না। এমনিতেও দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু না বলা অবধি আমিও শান্তি পাচ্ছি না। এই যে আমরা বাসায় আসলে আমি আলপানিও করতে পারছি না। রাখুন তো আপনার আপ্যায়ন, আমার দুশ্চিন্তা হচ্ছে আপনার জন্যে। রিশার কথায় চোখ মেলে তাকালো রাতিম। রিশা অপ্রস্তুত হলো যেন। কোনো রকম উঠে দাঁড়াতে গিয়ে খেয়াল হলো তার ওড়নাটা রাতিমের হাতের নিচে চাপা পড়েছে। আলগোছে হাতটা সরিয়ে নিল রাতিম। রিশা ব্যস্ত স্বরে কিচেনে যেতে যেতে বলল, কিছু একটা তৈরি করে নিয়ে আসছে সে। রাতিম নিঃসুপ তাকিয়ে রইল। এই মুহূর্তে মনে হচ্ছে আইরিস তার বিয়ে করা বউ। ঠিক সেভাবেই
যত্ন আত্তি করছে, চিন্তা করছে। কোথাও একটা ভালো লাগা পরশ শুয়ে দিল তাকে। শরীর খারাপ লাগলো, মন ভালো লাগছে। জানালার বাইরে দৃষ্টি রাখলো রাতিম। বেলা মধ্যাহ্নে, রুদ্ধোজ্জ্বল আকাশে শুভ্র মেঘের সাঁতার। দিনটা কি আজ খুব চমৎকার, নাকি রাতিমের কাছেই এমন মনে হচ্ছে? রিশা যে শুধু প্রশ্নের উত্তর জানতে এসেছে তা নয়, রাতিমের জন্য তার ছুটে আসা। খানিকক্ষণ সময় পেরুলো, কিচেন থেকে টুংটাং শব্দ ভেসে আসছে। রাতে ঘুম না আসায় চোখ লেগে আসলো রাতিমের। ঘড়িতে বিকেল 4টা। মাথায় আলতো হাতের স্পর্শ পেতেই চোখ পিটপিট করে তাকালো রাতিম। কোমরে ওড়না গুজে দাঁড়িয়ে আছে রিশা। এক মুহূর্তের জন্য হৃৎপিণ্ড থমকে গেল রাতিম। বিকেলে মিয়ে যাওয়া হলুদ রুত বেশ মায়াবী লাগছে রিশাকে। খোলা চুলগুলো এখন হাত খোপা করা। চোখে পলক পড়ল না রাতিমের। কখন থেকে ঘুমাচ্ছেন? ডাকতে ইচ্ছে করছিল না। না খেলে হবে কি করে? ওষুধ খেতে হবে না? উঠুন, কিচেনে যা পেয়েছি তাই রান্না করেছি। ভাত আর আলু ভর্তা আর মশলা চা বসিয়েছি। রাতিম উঠে বসলো। মাথা পূর্বের তুলনায় বেশি ভার লাগছে। জিভে টিটকুটি এক স্বাদ লাগছে। তখন বমি করার ফলেই হয়তো। তবুও খুব ভালো লাগছে তার। ইচ্ছে করছে বলুক। তুমি অজানা আমার কাছে এভাবেই থেকে যাও আইরিস। আমার ভালো থাকার মুহূর্ত ওষুধ তুমি, আমার বেঁচে থাকার অর্থ, আমার এক টুকরো আশার পদ্মা, আমার জীবনে প্রজ্বলিত করার আলো। তবে মুখে কিছুই বলল না। উঠে দাঁড়াতেই হিমশিম খেল রাতিম। ততক্ষণে রিশা প্লেট করে খাবার নিয়ে আসলো। খাটে চুপচাপ বসে আসে রাতিম। খাবারের দিকে দৃষ্টি পড়তেই বোঝা গেল আইরিশ রান্নাবান্নায় পারদর্শী নয়। অনেকটা সময় তো কাটালে, এখানে এসে উল্টো কষ্ট পেতে হলো তোমায়। বাড়ি যাবে কখন? আমি আপনাকে খাইয়ে দিলে আপনার আপত্তি আছে রাতিম ভাই? এরূপ কথায় বেশ আশ্চর্য হলো রাতিম। বাকরুদ্ধ হলো। আবারও হৃৎপিণ্ডের অস্বাভাবিক গতি অনুভব করলো। মাথা ঝাঁকিয়ে কোনো রকম সায় জানালো সে। সুন্দর করে ভাত মাখিয়ে খাইয়ে দিতে থাকলো রিশা। মেঝেতে দৃষ্টি রেখে সব কিছু বলা আরম্ভ করলো রাতিম। রৌনকের করা বিয়ের প্ল্যানিং সব। অপরিচিত এক মহিলা আর পুরুষকে বোন আর বোনের জামাই বানিয়ে নিয়ে গেছে রাতিম। সবটাই বন্ধুত্বের খাতিরে করেছে সে। অন্য কোনো রকম উদ্দেশ্যে ছিল না তার। একটা মেয়েকে অযথা বিয়ের আসরে ফেলে আসেনি সে। নিস্তব্ধ হয়ে সবই শুনল রিশা। ততক্ষণে চা আনতে গিয়ে কিচেনে ছুটে গেল। একগুচ্ছ টকটকে লাল গোলাপ হাতে নিয়ে বাড়িতে প্রবেশ করলো রৌনক। কুহু যে নৃত্য থেকে নাম কেটে দিয়েছে সেটা তার কান অবধি এসেছে। ব্যাপারটা খুব ভালো লেগেছে তার, অথচ না জেনেই কুহুর সঙ্গে রাগ দেখিয়ে ফেলেছিল। এখন মহারানীর মান ভাঙাতে তাকে কতখানি কাঠখড় পোড়াতে হয় কে জানে। রৌনকের হাতে ফুল দেখে মিটিমিটি হাসলো জুলেখা। রুমে এসে কুহুকে পেল না রৌনক। বেরিয়ে আসতেই জুলেখার মুখোমুখি হলো। সব কথা দাঁতের পাটি বের করে দাঁড়িয়ে আছে সে। কি মহব্বত! তা যার জন্যে ফুল আনছেন সে তো বাড়িতেই ফিরে নাই ভাইজান। জুলেখার কথায় অবাক হলো রৌনক। পকেট হাতড়ে কোনো রকম ফোন বের করে কুহুকে কল দিল। বজ্জাত মেয়েটা রাগে অভিমানে নিশ্চয়ই বাড়িতে চলে গেছে। অনেকবার ফোন বেজে কেটে গেল। দ্রুত বেরিয়ে গেল রৌনক। দ্রুত পা চালালো কুহুর বাড়ির উদ্দেশ্যে। অনবরত ফোন করতে থাকলো। এবার রিসিভ হলো। একরাশ রাগ নিয়ে বলল রৌনক। বাড়িতে কার অনুমতি নিয়ে গিয়েছো তুমি? ওপাশ থেকে মিয়ে যাওয়া স্বরে বলল কুহু। আমি তো বাড়িতে যাইনি। মানে তাহলে কোথায়? কিয়ৎক্ষণ নীরবতার পর বলল কুহু। আমি ট্রেনে। কোথায় যাচ্ছি জানি না, সব আপনার জন্য হয়েছে। কুহুর কথায় বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো রৌনকের। ইতিমধ্যে আকাশে ঘটা করে সন্ধ্যার আয়োজন নেমেছে। চিন্তায় বক্ষস্থল ফাঁকা হলো তার। গম্ভীর গলায় বলল। এই মুহূর্তে তুমি কী ধরনের ইয়ার্কি করছো বুঝতে পারছো কুহু?
আমাকে কষ্ট দিয়ে দুশ্চিন্তায় ফেলে কি শান্তি পাও? ফোনের ওপাশ নীরবতায় কাটল। চলন্ত ট্রেনের শব্দ এবার স্পষ্ট কর্ণকুহরে পৌঁছালো রৌনকের। অত্যল্পকালে বক্ষস্থল ধক করে উঠল, কপাল জুড়ে গামবিন্দু জমল। তবে কি কুহু সত্যি ট্রেনে করে কোথাও যাচ্ছে? আমি আসলে সত্যি বলছি আপনাকে। কুহুর চিকন স্বর আরো মোলায়েম হলো। প্রলম্বিত দম নিল মেয়েটা। সবটাই ফোনের ওপাশে অনুভব করলো রৌনক। কিয়ৎক্ষণের জন্য নিঃশ্বাস আটকে রইল তার। মনে হলো কুহুকে সে হারিয়ে ফেলছে। অদ্ভুত এক অনুভূতি তাকে দিশেহারা করে দিল। এলোমেলো পা ফেলে গন্তব্যহীন হেঁটে চলল রৌনক। কুহু কোথায় আছে বিচলিত হয়ে জানতে চাইল। কুহু আমতা আমতা করল। অস্থিরতা বাড়ল রৌনকের। এখন দিনাজপুরের দিকে যাচ্ছি। আমার সাথে একটা 5-6 বছর বয়সী মেয়ে আছে। সে নাকি হারিয়ে গেছে। পরিবারের সাথে ঢাকায় এসেছিল মেয়েটা। একবার বলছে তার বাড়ি রংপুর, আর একবার বলছে দিনাজপুর। কারো ফোন নাম্বার নাকি মনে নেই। রাস্তায় বসে খুব কাঁদছিল। আপাতত তাকে নিয়ে দিনাজপুর যাচ্ছি। রৌনকের চলন্ত পা দুটো থেমে গেল। কপালে বাজ পড়ল তার। মানে তুমি দিনাজপুর যাওয়ার আগে আমাকে জানালে না কেন? আর নিজেই এত বড় একটা দায়িত্ব নিয়ে নিয়েছো। থানায় যেতে পারতে তুমি। যদি মেয়েটির পরিবার থানায় যায় আর পুলিশ খোঁজ করলে তোমার সঙ্গে মেয়েটিকে পায়, তাহলে নির্ঘাত কিডন্যাপার ভাববে তোমাকে। কুহু আচমকা স্তব্ধ হয়ে গেল। এ কথা তার মোটা মাথায় প্রবেশ করেনি। সত্যিই তো, থানায় না গিয়ে বোকার মতো দিনাজপুর কেন যাচ্ছে সে? আসলেই বাচ্চাটার কান্নার জন্য সবকিছু তালগোল পাকিয়ে গেল। কোনো রকম তুতলে বলল সে। আপনি তো মিটিংয়ে ছিলেন। ছুটির পর শাহিনুর মাহি ম্যামকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। আমার ভীষণ রাগ হচ্ছিল আপনার উপর, তাই কল করিনি। রেগে থাকলে কি কেউ আগ বাড়িয়ে কথা বলে নাকি? রৌনক এই মুহূর্তে ঠিক কি উত্তর দিবে বুঝতে পারল না। কুহুর প্রতি চরম ক্ষিপ্ত হলো সে। যে সরলতা দেখে প্রেমে পড়েছে, সেই বোকামো তাকে নাকানি চোপানি খাইয়ে দিচ্ছে। বাসে বসে আসে জানিয়ে ফোন রেখে দিল রৌনক। যতক্ষণ মেয়েটাকে চোখের সামনে না দেখছে মন কিছুতেই শান্ত হবে না। একবার সামনে পেলেই হলো। রৌনক কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বুঝিয়ে দেবে। স্বাধীনভাবে চলতে দিয়ে আশকারা দিয়ে ফেলেছে একেবারে। শার্টের টপ বোতামটা খুলে দিয়ে লম্বা শ্বাস নিল। হাত ঘড়িতে চোখ বুলিয়ে দ্রুত পা চালালো রৌনক। এই মেয়ে আবার কোথায় ফেসে যায় ঠিক নেই। ফল তো তাকেই ভোগ করতে হবে। রিশা বাড়িতে ঠিকই পৌঁছেছে, তবে মনটা পড়ে আছে রাতিমের কাছে। অদৃশ্য এক জালে যেন আটকে যাচ্ছে ক্রমেই। রিশার বিচক্ষণ মস্তিষ্ক টের পেল সেটা। রাতিমের চোখ মুখ জুড়ে অসম্ভব এক মায়া ঠাসা যেন। ও চোখে নিজের জন্য সম্মানও দেখেছে সে। শুদ্ধ আর জ্ঞানী পুরুষ। রাত ভালোই হয়েছে। অনেকবার ফোন হাতে তুলে নিয়েও রেখে নিল রিশা। এই মুহূর্তে রাতিম ভাইকে কল করা কি ঠিক হবে? কেন তার এত জড়তা, সংকোচ কাজ করছে? আগের মতো দ্বিধাহীন ভাবটা যেন আর নেই। ঈষৎ লজ্জাও যুক্ত হয়েছে সঙ্গে। রাতিমের থেকে সব কথা জানার পর তো কোনো উত্তর দেয়নি রিশা। ইচ্ছে করেই চলে এসেছিল। বেচারা এবারও নিশ্চয়ই চিন্তায় আছে। রিশার মন হঠাৎই বলে উঠল, এই অসুস্থ মানুষটাকে এইভাবে জ্বালাতন করে কি সুখ পাচ্ছ তুমি? একদমই উচিত হচ্ছে না। এক্ষুনি তাকে কল দিয়ে বলে দিতে পারো আপনি মহান পুরুষ রাতিম ভাই। এমন মানুষের প্রতি রাগ করে থাকা যায় না, কেবল ভালোবাসা যায়। কথাটুকু ভাবতেই চোখ মুখ খিচিয়ে নিল রিশা। নিজের মাথায় চাটি মেরে বিড়বিড় করে বলল, মনের কথা কখনো শুনতে নেই। সকল নষ্টের মূল এই মন। হেঁটে জানালার কাছে এসে পর্দা সরিয়ে দিল রিশা। পৃথিবী আজ অন্যরকম রঙিন লাগছে। এই প্রথম তার মন আশফিক ভাই ব্যতীত অন্য কাউকে নিয়ে ভাবতে বসলো। বন্ধুর উপকার করতে কয়জন নিজেকে এভাবে বিলিয়ে দেয় এত বড় বদনামের বোঝা ঘাড়ে নিয়ে? সত্যি রাতিম ভাই একজন সুন্দর মনের পুরুষ। তোর ভাই কি শুরু করেছে সব? বিয়ে করার পর তো সম্পূর্ণ বদলে গেছে। ভাবখানা দেখলে মনে হয় নিজে পছন্দ করে স্বেচ্ছায় বিয়ে করেছে।
মায়ের কথায় ভাবনার ঘোর কাটল রিশার। ঘুরে তাকালো সে। খাটে বসে বললেন শারমিন বেগম। রৌনক ফোন করেছিল, আজকে বাড়ি ফিরবে না, কুহুকে নিয়ে নাকি ঘুরতে বেরিয়েছে। মায়ের কথা এতক্ষণে বোধগম্য হলো রিশার। পরশু যেহেতু বন্ধের দিন আর কালকে বোধহয় তেমন কাজ নেই রৌনকের, তাই হয়তো বউ নিয়ে একটু বেরিয়েছে সে। ব্যাপারটা খুব ভালো লাগলো রিশার। প্রিয় মানুষটাকে নিয়ে কত শত স্বপ্ন থাকে সবারই। তপ্ত শ্বাস ফেলে বলল সে। কালকেই তো এসে যাবে মা। তাছাড়া ভাইয়া তো সবসময় ভার্সিটি ক্লাস আর কোচিং নিয়ে ব্যস্ত থাকে, এখন তেমন চাপ নেই, তাই হয়তো বেরিয়েছে একটু। মেয়ের কথার প্রতি উত্তরে দীর্ঘশ্বাস ফেললেন শারমিন বেগম। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।